নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আমি নিজের ছায়ার থেকেও লুকিয়ে রাখি। এটা এমন এক সম্পর্কের গল্প যার কোনো নাম হয় না, সমাজ যাকে মেনে নেয় না, কিন্তু আবেগের কাছে হার মেনে আমরা অনেক ভুল করে ফেলি। গল্পটি শোনার আগে দয়া করে কানে হেডফোন লাগিয়ে নিন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। চলুন শুরু করা যাক আমার সেই গোপন নিষিদ্ধ গল্প। আমার নাম রুম্পা, বয়স ২৭। দেখতে বেশ ফর্সা আর ছিপছিপে গড়নের হওয়ায় বিয়ের আগে পাড়ায় বেশ নামডাক ছিল, কিন্তু বিয়ের পর সব যেন কেমন ফিকে হয়ে গেল। আমার স্বামী রাশেদ মানুষ হিসাবে ভালো, কিন্তু বড্ড বেশি কাজের পোকা। বিয়ের ৫টা বছর কেটে গেছে, কিন্তু আমাকে দেওয়ার মতো সময় ওর হাতে খুব কম। সকাল ৮টায় বেরিয়ে যায়, ফেরে রাত ১২টায়, এসেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। একটা মেয়ে হিসাবে আমারও তো কিছু শারীরিক আর মানসিক চাহিদা আছে, তাই না? কিন্তু কে বুঝবে সেই কথা? আমরা থাকি একতলার একটা ফ্ল্যাটে, শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন। এই বাসায় আমি, রাশেদ আর আমার দেবর সজল। সজলের বয়স ২৩, এবার মাস্টার্স দিচ্ছে। সজল ছেলেটা দেখতে খুব সুন্দর, জিমে যাওয়া পেটানো শরীর আর কথা বলে খুব গুছিয়ে। এমনিতে আমাদের সম্পর্কটা ছিল খুব খুনসুটির। ও আমাকে ভাবি বলে ডাকত ঠিকই, কিন্তু ওর চোখের চাহনিতে আমি মাঝে মধ্যেই অন্যরকম কিছু লক্ষ্য করতাম। বিশেষ করে আমি যখন গোসল করে ভিজে চুলে বারান্দায় আসতাম কিংবা শাড়ি পরে একটু সেজেগুজে থাকতাম, তখন আর চোখে ও আমার দিকে তাকিয়ে থাকত। ঘটনাটা গত বর্ষাকালের। টানা ৩ দিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে। রাশেদ অফিসের কাজে ৩ দিনের জন্য ঢাকার বাইরে গেছে। বাসায় শুধু আমি আর সজল। বাইরে আকাশ কালো করে মেঘ জমেছে, সাথে বিদ্যুতের চমকানি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিলাম। লোডশেডিং চলছে সকাল থেকেই, তাই ভ্যাপসা গরমে আমার শরীরটা ঘেমে নিয়ে একাকার। পরনে ছিল একটা পাতলা সুতি শাড়ি, ব্লাউজের হুকগুলো গরমে একটু আলগা করে রেখেছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ধরফর করে উঠে বসলাম। শাড়ির আঁচলটা ঠিক করে বললাম, কে? সজল। ওপাশ থেকে সজলের ভরাট গলা ভেসে এলো, ভাবি একটু আসবে, মোমবাতিটা খুঁজে পাচ্ছি না, আর মোবাইলের চার্জও শেষ। আমি দরজা খুলে দিলাম। আবছা অন্ধকারে সজল দাঁড়িয়ে আছে, পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর শর্টস। ওর পেশিবহল হাতগুলো দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি বললাম, দাঁড়া, আমি দেখছি। আমি ড্রয়ার হাতরে মোমবাতি আর দেশলাই বের করলাম। মোমবাতিটা জ্বালানোর পর ঘরের ভেতর এক মায়াবী আলো ছায়ার খেলা শুরু হলো। সজল আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। মোমবাতির আলোয় আমার ঘামে ভেজা গলা আর অগোছালো শাড়ি হয়তো ওর নজর এড়ায়নি। ও হঠাৎ বলল, ভাবি, ভাইয়া তো আজ আসবে না, তাই না? আমি বললাম, না, পরশু ফিরবে। কেন? সজল একটু এগিয়ে এসে বলল, না, এমনি, আসলে একা একা ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। ও আমার বিছানার একপাশে এসে বসল। আমি একটু ইতস্তত করে বললাম, কি গল্প করবি? সজল হাসল, সেই হাসিকে কেমন যেন একটা নেশা ছিল। ও বলল, ভাবি, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? ভাইয়া যে তোমাকে রেখে দিনের পর দিন বাইরে থাকে, ওর কি একটুও ভয় করে না? আমি চমকে উঠলাম, সজল আজ এভাবে কথা বলছে কেন? আমি একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বললাম, সজল, কী সব বলছিস? বড়দের মতো কথা বলবি না। সজল আমার চোখের দিকে তাকিয়ে বলল, বড় তো হয়েই গেছি ভাবি, তুমি কি দেখো না, নাকি দেখেও না দেখার ভান করো? এই বলে ও আমার হাতের ওপর নিজের হাতটা রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুতের শক লাগল। আমি হাতটা সরিয়ে নিতে গেলাম, কিন্তু ও শক্ত করে ধরে রাখল। আমার বুকের ধরফরানি বেড়ে গেল। আমি বললাম, সজল, হাত ছাড়, কেউ দেখলে কি ভাববে? ও ফিসফিস করে বলল, কে দেখবে ভাবি? কেউ তো নেই, শুধু তুমি আর আমি। আর তাছাড়া তুমিও তো চাও, তাই না? আমি দেখেছি ভাবি, ভাইয়া যখন থাকে না তুমি বারান্দায় দাঁড়িয়ে কেমন উদাস হয়ে থাকো। তোমার এই একাকিত্ব আমাকে খুব কষ্ট দেয়। ওর কথাগুলো আমার দুর্বল জায়গায় আঘাত করল। সত্যিই তো, আমি বড্ড একা। সজল ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো। ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার মস্তিষ্কে তখন বিবেকের যুদ্ধ চলছে, কিন্তু শরীর যেন হার মেনে নিচ্ছে। সজল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবি, আজ আমাকে একটু আদর করতে দাও না, কেউ জানবে না, বিশ্বাস করো, তোমাকে আমি খুব সুখ দেব, যা
যা তুমি অনেক দিন পাওনি। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল, আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সজল, এটা ঠিক না, আমরা পাপ করছি। ও আমার কথার উত্তর না দিয়ে আমার কোমরে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে এলো। আমি অনুভব করলাম সজল আমাকে খুব আলতো করে নিজের দিকে টেনে নিচ্ছে। ওর বলিষ্ঠ হাত যখন আমার কোমরের ভাঁজে স্পর্শ করল, তখন আমার ভেতরকার সব বাঁধ যেন ভেঙে গেল। আমি নিজের অজান্তেই ওর কাঁধে মাথা রাখলাম। সজল আমার চুলে নাক ডুবিয়ে গভীর একটা শ্বাস নিল। তারপর বলল, তোমার গায়ের গন্ধে আমি পাগল হয়ে যাই ভাবি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, মেঘের গর্জনের সাথে সাথে আমাদের নিঃশ্বাসের শব্দও ভারী হয়ে উঠছিল। সজল আমাকে বিছানায় শুইয়ে দিল। মোমবাতির আলোয় ওর মুখটা কেমন যেন আদিম দেখাচ্ছিল। ও আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে আমার বুকের ওপর ঝুঁকে এলো। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে বললাম, সজল, প্লিজ আস্তে। ওর ঠোঁট যখন আমার গলায় স্পর্শ করল, আমি এক অদম্য সুখের আবেশে চোখ বুঝলাম। ওর হাতগুলো আমার শরীরের প্রতিটি ভাঁজ যেন মুখস্থ করছিল। আমার মনে হলো আমি যেন এতদিন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার স্বামী আমাকে যা দিতে পারেনি, আজ এই ঝড়ের রাতে আমার দেবর সেই শূন্যতা পূরণ করছে। সামাজিক বাধা, সম্পর্ক, পাপ পুণ্য সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা সত্য, এই সুখটা সত্য। সেই দুপুরে সজল আমাকে বুঝিয়ে দিয়েছিল একজন নারী আসলে কি চায়। ওর প্রতিটি স্পর্শে ছিল ভালোবাসা আর কামনার এক অদ্ভুত মিশেল। আমরা যখন একে অপরের সাথে মিশে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল পৃথিবীটা ওখানেই থেমে যাক। ওর শরীরের ভার, ওর গায়ের গন্ধ আর ওর ওই পাগল করা আদর সব মিলিয়ে আমি এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। বৃষ্টি যখন থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমরা দুজন ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়েছিলাম। সজল আমার কপালে একটা চুমু খেয়ে বলল, ভাবি, আই লাভ ইউ। আমি কিছু বললাম না, শুধু ওর বুকে মুখ লুকালাম। আমি জানি এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই বিকেলের পর থেকে সজল আর আমি এক গোপন সুতোয় বাধা পড়ে গেলাম। রাশেদ ফিরে আসার পর আমরা আবার আগের মতো স্বাভাবিক হওয়ার অভিনয় শুরু করলাম, কিন্তু আমাদের চোখের ইশারা আর গোপন স্পর্শগুলো রয়ে গেল একান্তই আমাদের। এভাবেই আমাদের গোপন প্রেম চলতে লাগল, সমাজের চোখের আড়ালে, এক ছাদের নিচে।